নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ক্যাঁকরোলের তো অনেক রেসিপি বানিয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতে আর কোনো কিছু ছাড়াই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর যারা ক্যাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর অনুরোধ করবে। খুবই সহজ এবং খুবই টেস্টি এই রেসিপিটা। যে কোনো নতুন বন্ধুরা বাড়িতে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ক্যাঁকরোল। এখানে 4টের মতো ক্যাঁকরোল আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে কেটে নিলে রান্না করতে অনেক সুবিধা হয় আর সময়ও অনেক কম লাগে। তবে আপনারা যেমন খুশি কাটতে পারেন, রেসিপিটা একই। তারপর ধুয়ে রাখা কাটা কাঁকরোলের ওপর দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো লবণটা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আসলে যে কোনো তেল এখানে দিতে পারেন। ওপর থেকে তেলটা এইভাবে দিয়ে দিলে কোটিংটা খুব ভালো করে কাঁকরোলের গায়ে লেগে থাকে। এরপরে আমি দিয়ে দিলাম বেসন। ওপর থেকে আমি 2 চামচ বেসন এইভাবে ছড়িয়ে দিলাম। তবে বেসনের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। বেসনটা দেওয়ার পর এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। অবশ্যই খুব ভালো করে মাখতে হবে যাতে কাঁকরোলের সব দিকটায় সমানভাবে মশলাগুলো লাগে এবং বেসনটা খুব ভালোভাবে মাখা হয়। তবে মাখার সময় এখানে কোনো রকম জল ব্যবহার না করলেও চলবে। যেহেতু কাঁকরোলে আমি লবণ দিয়েছি তাই কিন্তু এখান থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করবে, তাতেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নেব। তবে কাঁকরোলটা মাখার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে অনেকটা বেশি পরিমাণে জল ছেড়ে দেবে আর বেসনের এই কোটিংটা কিন্তু আর গায়ে লেগে থাকবে না। তাই মাখার পর সরাসরি কিন্তু এটা আমি ভেজে নেব। দেখুন আমার এখানে সম্পূর্ণটা মাখা হয়ে গিয়েছে। এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে। এতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। যে কোনো তেলে এটা ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাখানো কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। তবে অল্প অল্প দিয়ে কাঁকরোলগুলো ভাজতে পারেন। আমি একসঙ্গে সম্পূর্ণ কাঁকরোলগুলো দিয়ে এটাকে ভেজে নেব। দুদিকটা হালকা লাল হলেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি কড়া করে এটা ভাজবো না। ওপরের কোটিংটা যতক্ষণে ভাজা হয় এবং কাঁকরোলটা একটু সেদ্ধ হলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এদিক এদিক উল্টে পাল্টে আমি এই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। তবে যদি আপনারা সরু সরু করে বানান তাহলে কিন্তু কোটিংটা একটু বেশি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে পারেন, তাতে আরও ভালো হয়। অল্প অল্প কিন্তু বেসনের কোটিংটা কড়াইতে লেগে যেতে পারে, তাই কড়াইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এদিকে কাঁকরোলগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে একদিকটা, আর একটু এটা ভাজা হতে থাক। ততক্ষণ একটা মশলা পেস্ট করে নিই। মিক্সারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে কাঁকরোলগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আমি সম্পূর্ণ কাঁকরোলটা কড়াই থেকে নামিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমার তেলটা কিন্তু একদমই খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হালকা লাল হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বাকি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এবার যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সি দিয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম, এতে কষাতে অনেক সুবিধে হবে। জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে লো থেকে মিডিয়াম গ্যাসে ভালো করে কষিয়ে নিচ্ছি।
ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। বাড়িতে থাকা সামান্য কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি। দেখুন অনেকাংশেই কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এটাকে আবার একটু কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেলটা ছাড়তে শুরু করে আর কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখুন অল্প অল্প কিন্তু এখানে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে কাঁকরোলগুলো আমি ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কাঁকরোলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। তবে যেহেতু ভাজার সময় কাঁকরোলটা অনেকাংশেই সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না। এখানে অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কোটিংয়ে বেসন দেওয়া ছিল গ্রেভিটা কিন্তু খুব সহজেই গাঢ় হয়ে আসবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং চিনি। আমি রান্নায় সবসময় লবণ চিনিটা সবথেকে শেষে ব্যবহার করি। চাইলে তোমরা মশলা কষানোর সময় এটা দিয়ে দিতে পারো। যেহেতু ভাজায় লবণ দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারেন। ভালো করে ফুটিয়ে নিয়েছি। কাঁকরোলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে এবং পেঁয়াজ বাটা। এটা অবশ্যই দেবেন। এটা দিলেই কিন্তু সেই স্বাদটা আপনারা পাবেন। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা প্রথম থেকে দিলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না বা সেই গন্ধ এবং স্বাদটা পাবেন না, তাই একটু শেষের দিকে দেবেন। ভালো করে ফুটিয়ে নিলেই প্রস্তুত কাঁকরোলের ঝাল।